আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আজকে আমি বিইউপিতে আসা হচ্ছে ম্যাথমেটিক্সের 2021-22 সেশনে যে সকল প্রশ্ন তোমাদের শর্ট সিলেবাসে প্রশ্ন সমাধান করে দেব। আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ নাজিয়াত হাসান। তাহলে এই প্রশ্নগুলো সমাধান করে দেওয়া যাক। দেখো এই প্রশ্নে দেখো দুইটা সমাধান লেখার সমীকরণ দেওয়া আছে। বলছে এদের ছেদ বিন্দু ও এক্স অক্ষের সমান্তরাল লেখার সমীকরণ বের করতে বলছে। তো প্রথমে কি করব, প্রথমে আমাদের ছেদ বিন্দু লাগবে। দেন আমাদের প্রশ্নে যেটা বলছে হচ্ছে এক্স অক্ষের সমান্তরাল। দেখো এক্স অক্ষের সমান্তরাল লেখা কোনটা, এটা হচ্ছে এক্স অক্ষের সমান্তরাল লেখা হচ্ছে এইটা। সো এইটার সমীকরণ কি হয় জানো, এক্স অক্ষের সমান্তরাল লেখার সমীকরণ হচ্ছে y ইকুয়াল হচ্ছে b। সো ছেদ বিন্দু যেটা আসবে সেই বিটা হচ্ছে ছেদ বিন্দুর হচ্ছে কোটি, বিটা হবে ছেদ বিন্দুর কোটি। তাহলে এক নাম্বার এইটার এটা সমীকরণ সমাধান করে তাহলে দেখো x প্লাস y ইকুয়াল হচ্ছে 1 আর এইটা হচ্ছে y মাইনাস x ইকুয়াল হচ্ছে 1। সো এটাকে এক নম্বর সমীকরণ দিলাম, এটাকে দুই নম্বর সমীকরণ দিলাম। এখন এক এবং দুই নম্বর সমীকরণ যদি যোগ করে তাহলে দেখো এই প্লাস x আর মাইনাস x কাটা প্লাস y তাহলে হচ্ছে 2y ইকুয়াল হচ্ছে 1 প্লাস 1 তাহলে হচ্ছে 2। বা এখান থেকে দেখো হচ্ছে y ইকুয়াল আসবে হচ্ছে 2 ডিভাইডেড 2 হবে, বা 2 কাটা দিলে এই পাশে 1 থাকবে, y মান আসলে 1। আমাদের ছেদ বিন্দু লাগবে না, খালি জাস্ট ছেদ বিন্দু না বের করলে হবে। এটাতে জাস্ট এক্স অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ কোনটা, এক্স অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ কি বলছে y সমান সমান b। বিটা কোন জায়গা থেকে পাবো, এই দুইটা সমীকরণ ছেদ বিন্দুর হচ্ছে কোটি যেটা সেটা হচ্ছে b। তাহলে কোটির মান পাইলাম কি y ইকুয়াল হচ্ছে এটাই, কোটির মান কিন্তু 2 পাইলাম। তাহলে এটার এক্স অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ হবে y সমান সমান b মানে হচ্ছে 1। সো অ্যানসারটা হচ্ছে y সমান সমান 1। সো এটাতে সি নাম্বার অপশন আছে, সো সি নাম্বার হচ্ছে কারেক্ট অ্যানসার। দেখো এই প্রশ্নে বলছে হচ্ছে 2f ও f মানে ক্রিয়াশীল বলের প্রথম বলটিকে যদি দ্বিগুণ করলে এবং দ্বিতীয়টি বলের সাথে যদি 8 একক বৃদ্ধি করলে লব্ধির মান অপরিবর্তিত থাকে, তাহলে f এর মান কত। যদি দুইটা বল থাকে, দুইটা বলে যদি চেঞ্জ করো, যোগ বিয়োগ বা ডাবল করো কিংবা হচ্ছে দ্বিগুণ করো ত্রিগুণ করো, করার পরে যদি হচ্ছে লব্ধি যেটা থাকবে ওইটা যদি অপরিবর্তিত থাকে সেটার শর্টকাট আছে। আর শর্টকাট দিয়ে হচ্ছে এই ম্যাথটা খুব সহজে হচ্ছে করে ফেলা যায়। সো শর্টকাটটা কি, দেখো যে দুইটা বল দিয়েছে ওটা অনুপাত আকারে লিখবো। প্রথম বল কি 2f, প্রথম বলকে উপরে লিখবে আর হচ্ছে দ্বিতীয় বলকে হচ্ছে নিচে লিখবে আর ইকুয়াল দেবা। এবার কি বলছে পরবর্তীতে চেঞ্জ হয়ে কি হয়েছে সেটা এই পাশে সেটা লিখবো। সো বলছে প্রথম বলটিকে দ্বিগুণ করলে, প্রথম বল কোনটা ছিল 2f, 2f কে যদি দ্বিগুণ করে তাহলে কি হবে 4f হবে। 2f এর দ্বিগুণ হচ্ছে 4f আর ডিভাইডার এভাবে লিখবা। আর কি বলছে দ্বিতীয়র সাথে 8 একক বৃদ্ধি করছে, তাহলে দ্বিতীয় বল হচ্ছে f, এর সাথে হচ্ছে 8 একক বৃদ্ধি করার পরে লব্ধি সেম থাকছে। আর লব্ধি যেহেতু সেম আছে ফরম্যাট থেকে এই শর্টকাট থেকে এভাবে লেখা যায়। আমাদের দেখো এখানে সব f আছে, আমাদের জাস্ট মানে f এর মানে চাইছে, খুব সহজে কিন্তু f এর মান বের হবে। দেখো এই f আর এই f কাটা, এই 4 দ্বারা 2 কে কাটলে 2 1 আর হচ্ছে 4 কে কাটলে 2, তাহলে এখানে থেকে 1 ডিভাইডেড f, এখানে থেকে হচ্ছে 2 ডিভাইডেড হচ্ছে f প্লাস 8। আর যদি গুণ করে এটার সাথে এটা গুণ করলে হচ্ছে, আচ্ছা এটার সাথে এটা গুণ করি তাহলে হচ্ছে 2f আর এটার সাথে এটা গুণ করলে হচ্ছে f প্লাস হচ্ছে 8, বা এই f কে পাশে আমরা এক পাশে আনো, 2f মাইনাস হচ্ছে f হবে ইকুয়াল হচ্ছে 8। 2f থেকে f যদি করো তাহলে অতএব f সমান সমান হবে হচ্ছে 8। সো এইটা হচ্ছে এই প্রশ্নের হচ্ছে आंसर। f এর মানটা হচ্ছে এই শর্টকাটে খুব সহজে দেখো বের করা যায় 8। সো সি নাম্বার হচ্ছে কারেক্ট आंसर। দেখো এই প্রশ্নে বলছে হচ্ছে 9y² - 16x² ইকুয়াল হচ্ছে 144 দেয়া আছে। বলছে এই অধিবৃত্তটার হচ্ছে উৎকেন্দ্রিকতা কত হবে। সো অধিবৃত্তের উৎকেন্দ্রিকতা কিন্তু হচ্ছে একের থেকে অবশ্যই বড় হয়। সো অপশন দেখে আমাদের একটু ডিসিশন নিয়ে আছে কোনটা কোনটা হতে পারে কোনটা কোনটা হতে পারে না। সো এই নাম্বার অপশন হচ্ছে 1/2 মানে হাফ মানে 0.5। সো একের থেকে কিন্তু এটা হচ্ছে ছোট, সেহেতু কিন্তু এটা হবে না। আবার দেখো হচ্ছে 3 নাম্বার অপশন 3/5, এইটা কিন্তু হচ্ছে একের থেকে একটা ছোট মান। সো এইটা গ্রহণযোগ্য হবে না। এইটা 5/3, এটা একটা একের থেকে বড় মান 5/4, এটা একের থেকে বড় মান। সো এই দুইটার ভিতর একটা হবে। এবার দেখো হচ্ছে অধিবৃত্তের উৎকেন্দ্রিকতা ফর্মুলা হচ্ছে উৎকেন্দ্রিকতাকে ই দ্বারা প্রকাশ করা হয় √, হচ্ছে এটা কোন কন্ডিশন আছে আগে আমাদের হচ্ছে উপবৃত্তের কিন্তু আদর্শ ফর্মেট থাকে হচ্ছে, উপবৃত্তের হচ্ছে আদর্শ ফর্মেট হচ্ছে x² ডিভাইডেড হচ্ছে a² মাইনাস হচ্ছে
ওয়াই স্কোয়ার ডিভাইডেড হচ্ছে বি স্কোয়ার ইকুয়াল হচ্ছে 1। এরকম একটা কন্ডিশন থাকে। বা আরেকটা কন্ডিশন হতে পারে হচ্ছে এরকম, ওয়াই স্কোয়ার ডিভাইডেড হচ্ছে বি স্কোয়ার মাইনাস হচ্ছে এক্স স্কোয়ার ডিভাইডেড হচ্ছে এ স্কোয়ার ডিভাইডেড অল। দেখি এইটা যেটা সমীকরণ দেওয়া আছে 9y স্কোয়ার মাইনাস হচ্ছে 16 এক্স স্কোয়ার ইকুয়াল হচ্ছে 144। আমরা ঠিক কোন কন্ডিশনের সাথে পড়ে যাবে, মূলত হচ্ছে এই কন্ডিশনের সাথে এটা পড়ে যাচ্ছে। সো এরকম কন্ডিশন যে আনতেছে আমাদের ডান পক্ষে 1 আনতে হবে। সো 1 এর উপায়টা হচ্ছে এই ডান পাশে যেটা আছে সেটা দ্বারা পুরোটুকু বাম পাশে এবং ডান পাশে সবগুলোকে ভাগ করব। তাহলে হচ্ছে 9y স্কোয়ারকে ভাগ করব হচ্ছে 144 দ্বারা মাইনাস 16x স্কোয়ার কেউ ভাগ করব হচ্ছে 144 দ্বারা, আর 144 কে 144 দ্বারা ভাগ করলে কিন্তু এই 1টা আসবে। তাহলে দেখো এই 9 দ্বারা এটাকে যদি ভাগ করি বা কাটাকাটি করি, এখানে কিন্তু হবে হচ্ছে 16, আর এইটা দ্বারা এইটাকে ভাগ করলে হবে কিন্তু হচ্ছে 9। তাহলে এখানে দেখো y স্কোয়ার ডিভাইডেড হচ্ছে 16 এর হচ্ছে মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড হচ্ছে 9 ইকুয়াল হচ্ছে 1। দেখো এরকম ফর্মে যাচ্ছে, বাট আমাদের স্কোয়ার টার্ম নিচে স্কোয়ার টার্ম বানাতে হবে। তাহলে দেখো y স্কোয়ার ডিভাইডেড 16 কে এভাবে লেখা যায় 4 এর পরে স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এই 9 কে লেখা যায় হচ্ছে 3 পরে স্কোয়ার ডিভাইডেড ইকুয়াল হচ্ছে 1। দেখো আমাদের এরকম ফর্মেটে আছে। তো আর এই রকম ফর্মেটের ক্ষেত্রে হচ্ছে এই ফর্মেটের ক্ষেত্রে হচ্ছে বিটা হচ্ছে এর থেকে হচ্ছে বড় হয়, ওয়াই এর নিচে যেটা থাকে সেটা হচ্ছে বি, আর এক্স এর নিচে যেটা থাকে সেটা হচ্ছে এ। আর এরকম কন্ডিশনের ক্ষেত্রে হচ্ছে উৎকেন্দ্রিকতা ই সমান সমান হচ্ছে 1 প্লাস হচ্ছে এ স্কোয়ার ডিভাইডেড হচ্ছে বি স্কোয়ার। এখানে দেখো হচ্ছে এর মান হচ্ছে এক্স এর নিচে যেটা থাকে সেটা হচ্ছে 3, আর বির মান হচ্ছে ওয়াই এর নিচে যেটা আছে সেটা হচ্ছে বি। তাহলে দেখো উৎকেন্দ্রিকতা অর্থাৎ ই সমান সমান হবে হচ্ছে √1 প্লাস হচ্ছে এ স্কোয়ার ডিভাইডেড বি স্কোয়ার। এর মান কত 3 পরে হচ্ছে স্কোয়ার ডিভাইডেড হচ্ছে বি স্কোয়ার, বির মান এখানে 4 এর পরে হচ্ছে স্কোয়ার। তাহলে যদি ক্যালকুলেশন করে দেখো √1 প্লাস হচ্ছে উপরে 9 ডিভাইডেড হচ্ছে 16। তাহলে যদি এখানে লসাগু করে দেখো নিচে হবে হচ্ছে 16, উপরে হবে হচ্ছে 16 প্লাস হচ্ছে 9, বা এখানে হচ্ছে হচ্ছে 25 ডিভাইডেড হচ্ছে 4। অর্থাৎ এখান থেকে হচ্ছে এরপর যদি √1 হয় 25 এর পরে 5 ডিভাইডেড 16 এর পরে যদি এখানে নিচে 16 এর পরে √1 হলে হবে হচ্ছে 4। তাহলে এইটার উৎকেন্দ্রিকতা হচ্ছে 5 ডিভাইডেড 4। সো ডি নাম্বার হচ্ছে কারেক্ট অ্যান্সার। এই সমীকরণের হচ্ছে চরণ মান কত? চরণ মান মিন্স কি লঘুমান বা গুরুমান। সো লঘুমান বা গুরুমান কিভাবে বের করতে হয়, যেটা দেয়া থাকে সমীকরণ সেটাকে এক্স এর সাপেক্ষে দুইবার অন্তরীকরণ করতে হয়, তারপরে আমরা সিদ্ধান্ত নিতে পারবো যে এটার লঘুমান আছে না গুরুমান আছে না, এর হচ্ছে কোনো কিছু চরম মান নাই। সো যে সমীকরণ দেয়া আছে 3x মাইনাস হচ্ছে 24 ইকুয়াল 0, এইটাকে কি করব, প্রথমে x এর সাপেক্ষে অন্তরীকরণ যদি করি তাহলে দেখো d ডিভাইডেড dx, তাহলে হবে 3x মাইনাস 24 ইকুয়াল হচ্ছে কত, ইকুয়াল হচ্ছে 0। তাহলে যদি এইটাকে যদি ইয়ে করি উভয় পাশে হচ্ছে x এর সাপেক্ষে কিন্তু অন্তরীকরণ করতে হবে, ইকুয়াল হচ্ছে 0। তাহলে দেখো x এর সাপেক্ষে 3x কে যদি অন্তরীকরণ করি তাহলে হবে 3, আর -24 একটা কনস্ট্যান্ট মান x এর সাপেক্ষে অন্তরীকরণ করলে কিন্তু হবে 0, আর এই পাশে 0 কে কিন্তু অন্তরীকরণ করলে কিন্তু হবে 0। তাহলে দেখো এখান থেকে আমরা কি পেলাম 3 ইকুয়াল 0। প্রথম হচ্ছে অন্তরীকরণ করার পর এটা পেলাম, কি বলছে দুইবার অন্তরীকরণ করতে হবে। আবার লিখবো হচ্ছে x এর সাপেক্ষে পুনরায় অন্তরীকরণ করে পাই d ডিভাইডেড dx, এইটাকে 3 কেও যদি হচ্ছে অন্তরীকরণ করা হচ্ছে x এর সাপেক্ষে হচ্ছে 3 কে যদি তুমি হচ্ছে অন্তরীকরণ করো তাহলে কিন্তু আসবে হচ্ছে 0। সো আমাদের কি নিয়মটা দুইবার অন্তরীকরণ করে আসতেছে 0, তাহলে 0 মানে কি এইটা থেকে আমরা ডিসিশন নিতে পারবো এটা গুরুমান আসবে না লঘুমান আসবে, সেহেতু এখান থেকে আমরা সিদ্ধান্ত নিতে পারছি দ্বিতীয়বার হচ্ছে অন্তরীকরণ করার পর 0 আসতেছে। সুতরাং দেখো অপশনে কিন্তু ডি নাম্বার অপশনে সুন্দর একটা কিছু বলা আছে, এর কোনো মানে নেই, এর কোনো চরম এই সমীকরণের হচ্ছে চরম কোনো মানে নেই। সো আশা করি বুঝতে পারছো ডি নাম্বার। দেখো এই প্রশ্নে আমাদের বলছে x এর সাপেক্ষে এইটাকে আমাদের অন্তরীকরণ করতে বলছে, আর বলছে এর মানটা কোনটা হয়। তাহলে এটা অন্তরীকরণ করে দেখো d ডিভাইডেড dx এর সাপেক্ষে হচ্ছে 1 ডিভাইডেড x ইনটু হচ্ছে ln x আছে। সো এইটাকে দেখো দুইটা ফাংশন গুণ অবস্থায় আছে, এটাকে আমরা মনে মনে ইউ ধরবো আর এটাকে মনে মনে ভি ধরবো।
তাহলে ইউ এবং ভিউ থাকে, তাকে অন্তরীকরণ নিয়ম হচ্ছে প্রথমে একটাকে ইউকে স্থির রাখবো, ভিকে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করবো, প্লাস এরপরে ভিকে স্থির রাখবো, ইউকে হচ্ছে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করবো। তাহলে ইউ তাহলে হচ্ছে 1 ডিভাইডেড লন এক্স কে হচ্ছে স্থির রেখে দেবো। তাহলে ভিকে যদি হচ্ছে ডি ডিভাইডেড ডি এক্স এর সাপেক্ষে হচ্ছে ভি মানে হচ্ছে লন এক্স কে অন্তরীকরণ করবো, প্লাস এবার ভি মানে লন এক্স কে স্থির রেখে দেবো, আর এক্স এর সাপেক্ষে এবার হচ্ছে ইউটা হচ্ছে 1 ডিভাইডেড এক্স এ অন্তরীকরণ করবো। তাহলে এখানে তো কি হয় 1 ডিভাইডেড এক্স ইন্টু লন এক্স এর সাপেক্ষে যদি লন এক্স এ অন্তরীকরণ করো তাহলে কিন্তু হয় 1 ডিভাইডেড এক্স, এর হচ্ছে প্লাস লন এক্স ইন্টু এক্স এর সাপেক্ষে যদি হচ্ছে 1 ডিভাইডেড এক্স কে যদি অন্তরীকরণ করো, একটু এইটা একটা মুখস্থ রাখা সাজেস্ট করবো, 1 ডিভাইডেড হচ্ছে এক্স স্কোয়ার হয়, একটু মুখস্থ রাখবা। তাহলে যদি এখানে ক্যালকুলেশন করি তাহলে দেখো এখানে কি হয়, এখানে হচ্ছে 1 ডিভাইডেড এক্স স্কোয়ার, এখানে হচ্ছে প্লাস মাইনাসে মাইনাস, উপরে হচ্ছে লন এক্স ডিভাইডেড হচ্ছে এক্স স্কোয়ার। সো এখানে এক্স স্কোয়ার, এখানে এক্স স্কোয়ার আছে। সো আচ্ছা এখানে দেখো এরকম ভগ্নাংশ আকারে রাখিনি। সো লসাগু যদি করি নিচে হবে হচ্ছে এক্স স্কোয়ার, উপর হবে 1 মাইনাস হচ্ছে লন এক্স। সো দেখো এটা কোনটার সাথে মিলে যাচ্ছে, সো এ নাম্বার অপশনের সাথে মিলে যাচ্ছে। সো এই প্রশ্নের অ্যান্সারটা কিন্তু হচ্ছে এ নাম্বার। আশা করি বুঝতে পেরে। এই জায়গায় আমাদের হচ্ছে যোগজীকরণ করতে বলছে। দেখো এটাকে যদি যোগজীকরণ করি, এটা দেখো 1 ডিভাইডেড 9 প্লাস হচ্ছে জেড স্কোয়ার, আর এই ডিজেডটা এখানে লিখলাম। তাহলে একটা জিনিস খেয়াল করি, এখানে একটা আমাদের ফর্মুলা পড়ে যাবে। সো এই 9 কে আমরা হচ্ছে 3 পরে হচ্ছে স্কোয়ার এরকম ফর্মেটে লিখতে পারি। সো ফর্মেটটা হচ্ছে 1 ডিভাইডেড এ স্কোয়ার প্লাস হচ্ছে এক্স স্কোয়ার, আর ডিএক্স এর সাপেক্ষে যদি হচ্ছে এটাকে যদি অন্তরীকরণ যোগজীকরণ করা হয় তাহলে হচ্ছে 1 ডিভাইডেড এ হচ্ছে tan ইনভার্স এক্স ডিভাইডেড এ প্লাস হচ্ছে সি। তাহলে দেখো এখানে এক্স থাকা লাগবে, আর এখানে এ স্কোয়ার মানে এ যেটা থাকবে সেটা হচ্ছে একটা হচ্ছে মান হবে, কনস্ট্যান্ট একটা মান হতে পারে, 1 2 3 কোনো মান হতে পারে। এইখানে যে চলক থাকবে সেটার সাপেক্ষে কিন্তু এখানে যোগজীকরণ করতে হবে। সো এই ফরম্যাটের সাথে এই ফরম্যাট থেকে মিলেছে, এর সাথে তুমি 3 কে কম্পেয়ার করতে পারো, এক্স এর সাথে জেড কে, আর জেড এখানে ডিজেড এখানে ডিএক্স। তাহলে এই ফর্মুলা অনুযায়ী কি হবে 1 ডিভাইডেড এ মানে তাহলে কি হবে, এটা হচ্ছে ফর্মুলা অনুযায়ী লিখতে পারবো 1 ডিভাইডেড এ মানে কত, এটা হবে কিন্তু 3, 1 ডিভাইডেড 3, এরপর হচ্ছে tan ইনভার্স x ডিভাইডেড 3 মানে চলক, এখানে যে চলকটা থাকবে জেড ডিভাইডেড হচ্ছে এ, এটা কিন্তু হবে হচ্ছে 3 প্লাস হবে হচ্ছে সি। এটা জাস্ট একটা ফর্মুলা। সো এইটার অ্যান্সার দেখো কোনটার সাথে মিলে যাচ্ছে, আমাদের হচ্ছে এ নাম্বার অপশনের সাথে মিলে যাচ্ছে। সো এ নাম্বার হচ্ছে কারেক্ট অ্যান্সার। লন ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স, এক্স এর সাপেক্ষে এটাকে আমাদের হচ্ছে অন্তরীকরণ করতে বলছে। সো দেখো এক্স এর সাপেক্ষে যদি তুমি লন এক্স কে যদি হচ্ছে অন্তরীকরণ করো তাহলে কি হয়, এক্স এর সাপেক্ষে যদি লনের ভিতর যেটা আছে সেটা যদি এক্স হয়, সেটাকে যদি অন্তরীকরণ করো তাহলে হচ্ছে 1 ডিভাইডেড লনের ভিতর যেটা থাকে মানে এক্স নিচে চলে আসে, বুঝছো? তাহলে আমরা এটাকে লনের ভিতর যে পুরোটুকু আছে এটাকে আমরা মনে মনে এক্স হইব। তাহলে কি হবে, তাহলে যদি এক্স এর সাপেক্ষে লন ধরো এক্স কে যদি অন্তরীকরণ করি 1 ডিভাইডেড কিন্তু এক্স হয়, এক্স কিন্তু নাই, কিন্তু এক্স যেটা আছে মনে মনে এক্স হচ্ছে সেটা কিন্তু নিচে চলে আসবে, ই টু দি পাওয়ার এক্স প্লাস হচ্ছে ই টু দি পাওয়ার হচ্ছে মাইনাস এক্স। সো যাকে মনে মনে এক্স ধরেছো সেটা কিন্তু এক্স ছিল না, সেহেতু যে কাজটি করতে হয় এক্স এর সাপেক্ষে আবার যাকে মনে মনে এক্স ধরছি তাকে অন্তরীকরণ করে এর সাথে কিন্তু গুণ করে দিতে হয়। তাহলে আমি একটু রাফলি করে দেখাই, মনে মনে এক্স যাকে ধরছি, মনে মনে এক্স কাকে ধরছি, এইটাকে হচ্ছে মনে মনে এক্স ধরছি, এটাকে আমাদের এক্স এর সাপেক্ষে আবার অন্তরীকরণ করে হচ্ছে এর সাথে গুণ করতে হয়। তাহলে দেখো ই টু দি পাওয়ার এক্স কে যদি এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করো ই টু দি পাওয়ার এক্স হবে, এরপরে প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স কে যদি হচ্ছে অন্তরীকরণ করো তাহলে কিন্তু হবে হচ্ছে মাইনাস ই টু দি পাওয়ার হচ্ছে মাইনাস এক্স। তাহলে দেখো ই টু দি পাওয়ার এক্স প্লাস মাইনাস এখানে মাইনাস ই টু দি পাওয়ার হচ্ছে মাইনাস এক্স হবে। তাহলে কি হবে, এটা দ্বারা হচ্ছে এর সাথে গুণ করে দাও, ই টু দি পাওয়ার এক্স মাইনাস হচ্ছে ই টু দি পাওয়ার হচ্ছে মাইনাস এক্স। সো অনেক সাথে এটা গুণ করলে কিন্তু এটা হবে ই টু দি পাওয়ার এক্স মাইনাস হচ্ছে ই টু দি পাওয়ার হচ্ছে মাইনাস এক্স, ডিভাইডেড আছে কি দেখো ই টু দি পাওয়ার হচ্ছে এক্স প্লাস হচ্ছে ই টু দি পাওয়ার হচ্ছে মাইনাস এক্স। সো দেখো এটা কোনটার সাথে মিলে যাচ্ছে, এটার সাথে মিলে যাচ্ছে, দেখো সি নাম্বার না, এটা হচ্ছে ডি নাম্বার অপশন। সো ডি নাম্বার হচ্ছে কারেক্ট অ্যান্সার। দেখো প্রশ্নে বলছে
উৎকেন্দ্রিকতা শূন্যের কাছাকাছি হলে তাকে কি বলে, মানে শূন্য হলে তাকে উৎকেন্দ্রিকতা কার শূন্য, মেন কথা প্রশ্নটা বলছে উৎকেন্দ্রিকতা শূন্য কার। সো অধিবৃত্তের উৎকেন্দ্রিকতা হচ্ছে 1 এর থেকে বড় হয়, এরপরে পরাবৃত্তের উৎকেন্দ্রিকতা হয় হচ্ছে 1 এর থেকে বড়, এবং হচ্ছে এটা হচ্ছে উৎকেন্দ্রিকতা হচ্ছে 0 থেকে বড় এবং 1 এর থেকে হচ্ছে ছোট হচ্ছে পরাবৃত্তের উৎকেন্দ্রিকতা হয়। উপবৃত্তের উৎকেন্দ্রিকতা হচ্ছে 1 এর থেকে ছোট। আর বৃত্ত যে আছে এই বৃত্তর উৎকেন্দ্রিকতার মানটা হচ্ছে 0, মানে 0 কাছাকাছি মানে 0 হয়। সো অ্যানসারটা হবে সি নাম্বার, একটু মনে রাখবে এগুলো। দুইটা হচ্ছে বল, এই দুইটা বলের লব্ধি হচ্ছে √7p হলে বলদ্বয়ের মধ্যবর্তী কোণ কত। সো দেখো এই দিক বরাবর ধরো কাজ করতেছে p বল, এই দিক বরাবর কাজ করতেছে হচ্ছে ধরো 2p বল, লব্ধি কিন্তু মধ্যবর্তী কোণ কত এটাই বের করতে বলছে। ধরি মধ্যবর্তী কোণ হচ্ছে আলফা, এর লব্ধি কিন্তু এ বরাবর যাবে, লব্ধিটা হচ্ছে আর এটা বলে দিয়েছে √7p। সো আমরা এটাকে হচ্ছে p ধরতে পারি, এটাকে হচ্ছে q ধরতে পারি, আর লব্ধি আর হচ্ছে এইটা। সো আমরা কি জানি সামান্তরিকের সূত্র থেকে লব্ধি সমান সমান লিখতে পারি হচ্ছে r² ইকুয়াল হচ্ছে p² প্লাস হচ্ছে q² প্লাস হচ্ছে 2pq cos আলফা। তাই তো আমরা কিন্তু এইটা লিখতে পারি। এবার একটু খেয়াল করো আমাদের কিসের মান লাগবে, মধ্যবর্তী কোণ আলফা। সো এইটাকে হচ্ছে বাম পাশে রেখে বাকিগুলোকে ডান পাশে পাঠায়, তাহলে দেখো 2pq cos আলফা সমান সমান হবে, এটাকে যদি বাম পাশে রেখে দাও তাহলে এগুলোকে ডান এই পাশে পাঠালে পরে পক্ষান্তর করলে হবে হচ্ছে r² মাইনাস হচ্ছে p² মাইনাস হচ্ছে q²। সো আমাদের এগুলো দরকার নেই, জাস্ট আমাদের আলফার মান লাগবে, সেহেতু 2p আছে এই পাশে পাঠাও তাহলে ভাগ হবে, বা cos আলফা সমান সমান হবে হচ্ছে r² মাইনাস হচ্ছে p² মাইনাস হচ্ছে q², আর এই 2p এই পাশে পাঠালে হবে ভাগ হয়ে যাবে 2pq। আমাদের হচ্ছে cos আলফার দরকার, জাস্ট আলফার দরকার, বা আলফার ফর্মুলা আসবে হচ্ছে cos, এই পাশে আসলে ইনভার্স হয়ে যাবে, cos ইনভার্স r² মাইনাস p² মাইনাস হচ্ছে q² ডিভাইড হচ্ছে 2pq। সো আমি তোমাদের সাজেস্ট করব যদি দুইটা হচ্ছে ভেক্টর দেওয়া থাকে তার মধ্য লব্ধি যদি দেওয়া থাকে তাহলে মধ্যবর্তী যদি কোণ বের করতে বলে তাহলে তোমরা হচ্ছে এই ফর্মুলাটি মনে রাখবা। ফর্মুলাটা আমি একটু উপরে লিখে দিচ্ছি, আলফা সমান সমান হবে হচ্ছে cos ইনভার্স হচ্ছে r² মাইনাস হচ্ছে p² মাইনাস হচ্ছে q² ডিভাইড হচ্ছে 2pq। তাহলে মানগুলো যদি বসে দেখো, বা আলফা সমান সমান হবে cos ইনভার্স r², লব্ধির মান কত √7p, এরপর হচ্ছে স্কয়ার, এরপরে প্লাস পিটা আমরা p বলকে p ধরছিলাম তাহলে p এর পরে মাইনাস হবে, এটা মাইনাস p এর পরে স্কয়ার মাইনাস q ধরছিলাম 2p মাইনাস 2p এরপর হচ্ছে স্কয়ার ডিভাইডেড হচ্ছে 2pq, 2pটা ধরছিলাম p কে এবং qটা ধরছিলাম হচ্ছে 2p কে। সো এইটা ক্যালকুলেশন করলে আমাদের কিন্তু অ্যানসার দেখবা খুব সহজই হচ্ছে চলে আসবে। তাহলে যদি এখানে ক্যালকুলেশন করি তাহলে দেখো বা আলফা সমান সমান হবে হচ্ছে cos ইনভার্স, দেখো √7p এর পর স্কয়ার দিলে হচ্ছে 7p² মাইনাস এখানে দেখো 2p এর পর স্কয়ার দিলে 4p² হচ্ছে -p², তাহলে হচ্ছে -5p², আর এখানে দেখো 2 হচ্ছে 4p গুণ করলে হচ্ছে p²। তাহলে দেখো বা আলফা সমান সমান হচ্ছে cos ইনভার্স 7p থেকে যদি -5p 7p² থেকে -5p² করো 2p² ডিভাইডেড হচ্ছে 4p², তাহলে p² কাটা 2 দ্বারা 2 কে কাটলে 1, 2 দ্বারা 5, 4 কে কাটলে 2, বা এখানে আসতেছে আলফা সমান সমান হচ্ছে cos ইনভার্স 1 ডিভাইডেড 2। বলো তো cos কত ডিগ্রি মানে হাফ, আমরা জানি cos 60 ডিগ্রি মানে হাফ, সেহেতু cos ইনভার্স বা আলফা cos ইনভার্স হাফের পরিবর্তে লিখতে পারবো হচ্ছে 60 ডিগ্রি। সো এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে এদের কোণের মধ্যবর্তী কোণটা হচ্ছে 60 ডিগ্রি, বি নাম্বার হচ্ছে কারেক্ট অ্যান্সার। দেখো এই প্রশ্নে বলছে হচ্ছে 4x + 3y - 2 ইকুয়াল হচ্ছে 0, রেখার সমান্তরাল আরেকটা রেখা হচ্ছে 8x + 6y প্লাস হচ্ছে 9 ইকুয়াল 0 রেখার লম্ব দূরত্ব কত। ধরো এটা হচ্ছে এই রেখার সমীকরণ হচ্ছে 4x প্লাস হচ্ছে 3y মাইনাস হচ্ছে 2 ইকুয়াল হচ্ছে 0, এর সমান্তরাল বলছে। ধরো এই
এর সমান্তরাল লেখা হচ্ছে এইটা লেখার সমীকরণ এইটা 8x প্লাস হচ্ছে 6y প্লাস হচ্ছে 9 ইকুয়াল হচ্ছে 0। সো এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিতে পারি, এটাকে হচ্ছে 2 নম্বর সমীকরণ দিতে পারি। এখন বলছে এই দুইটা রেখার লম্ব দূরত্ব মানে সরাসরি আর এর দূরত্ব যেটা, এই দূরত্ব ডি, এইটা আমাদের বের করতে বলছে। সো লম্ব দূরত্ব বের করার ক্ষেত্রে এই দুইটা হচ্ছে সমান্তরাল রেখার সমীকরণ, কারণ দুইটারই হচ্ছে ঢাল সেম হবে। বাট লম্ব দূরত্বের ক্ষেত্রে আমাদের যে কাজটি করতে হয়, এই দুইটা এক্স এবং ওয়াই এর দুইটার সহগ আমাদের সেম করতে হয়। এই দুইটার ঢাল কিন্তু সেমই হবে, বাট সহগ কিন্তু হচ্ছে এখানে আছে 4 আর এখানে আছে 3, এখানে আছে 8, এখানে আছে 6, একই হারে তারা বৃদ্ধি পাবে। কি করতে পারি দেখো, আমরা হচ্ছে এই 1 নম্বর সমীকরণকে 2 নম্বর সমীকরণের মতো এক্স ওয়াই এর সহগ কিভাবে বানাতে পারি। দেখো এখানে আছে 4x, এখানে আছে 8, আর এখানে আছে 3, এখানে আছে 6। তাহলে দেখতেছো এগুলো, এটা যে আছে দ্বিগুণ যদি করে দেয় তাহলে এর মতো করে হবে। দাও এইটাকে যদি এই 1 নম্বর সমীকরণ কে যদি 2 দ্বারা ভাগ করি তাহলে এটার মতো হয়ে যাবে। কিন্তু দেখো এখানে যদি একটু লিখি, এই 1 নম্বর সমীকরণকে আমরা হচ্ছে 2 দ্বারা যদি গুণ করি উভয় পক্ষে তাহলে সমাধান ঠিক হয়ে যাবে। 4x কে যদি 2 দ্বারা গুণ করি 8x প্লাস 3y কে যদি 2 দ্বারা গুণ করি তাহলে হচ্ছে 6y মাইনাস এখানে হবে 4, 0 কে হচ্ছে 2 দ্বারা গুণ করলে 0। এটাকে আমরা এখন 1 নম্বর দিতে পারি। এখন এদের মধ্যে খুব সহজে হচ্ছে লম্ব দূরত্ব বের করতে পারবো। লম্ব দূরত্বর নিয়ম বের করার নিয়মটা হচ্ছে c1 মাইনাস হচ্ছে c2 ডিভাইডেড হবে রুট ওভার x স্কয়ার প্লাস হচ্ছে y স্কয়ার। বুঝে যাচ্ছে c1 কি প্রথমটার হচ্ছে কনস্ট্যান্ট মান, c2 টা হচ্ছে দ্বিতীয়টার কনস্ট্যান্ট মান। তাহলে যদি বসাই তাহলে দেখো কি হয়, c1 টা আর হচ্ছে মডুলাস ইউজ করতে হয় কারণ দূরত্ব কখন নেগেটিভ হয় না। তাহলে c1 টা হচ্ছে -4, এর হচ্ছে মাইনাস c2 টা হচ্ছে 9। এরপর দেখো হচ্ছে রুট ওভার x সরি x মানে x স্কয়ার y স্কয়ার, এখানে হবে হচ্ছে e স্কয়ার আর হচ্ছে b স্কয়ার। এটা কি, এটা হবে x এর সহগ। দেখো এখানে x এর সহগ সেম হয়েছে, এখানে x এর সহগ সেম হয়েছে 8। এই জন্য আমাদের সেম বানাতে ফর্মুলা কিন্তু আমাদের জাস্ট একটা x এবং একটা y এর সহগ লাগবে। তাহলে দেখো x এর সহগ 8, এরপর হচ্ছে e স্কয়ার প্লাস হচ্ছে b, বিটা কি, বিটা হচ্ছে y এর সহগ। দেখো এখানে 6, এখানে দেখো y এর সহগ হচ্ছে 6, 6 এর পর হচ্ছে স্কয়ার আর আমাদের মডুলাস ইউজ করতে হয়। তাহলে যদি ক্যালকুলেশন করি তাহলে দেখো -4 -9 তাহলে হচ্ছে -30 ডিভাইডেড এখানে দেখো রুট ওভার 8 এর উপর স্কয়ার মানে হচ্ছে 64 প্লাস হচ্ছে 6 এর উপর স্কয়ার মানে 36 মডুলাস। তাহলে দেখো উপরে কি হচ্ছে, উপরে হচ্ছে -30 আর নিচে দেখো হবে হচ্ছে রুট ওভার হচ্ছে 100 মানে রুট ওভার 100 মানে হচ্ছে 10, তাহলে নিচে হবে 10। তাহলে মডুলাসের ভিতর নেগেটিভ তাহলে পজিটিভ হয়, উপরে হবে 13, নিচে হচ্ছে 10। সো আমাদের লম্ব দূরত্ব পাইলাম হচ্ছে 13 ডিভাইডেড 10। সো ডি নাম্বার হচ্ছে কারেক্ট অ্যান্সার। এই প্রশ্নে বলছে হচ্ছে লিমিট x টেন্ডস টু 0 তে আছে, এর মান বের করতে বলছে। সো এর মান বের করে দেখো, লিমিট x টেন্ডস টু কত 0 দিয়ে আছে হচ্ছে x ইনটু x টু দি পাওয়ার x ডিভাইডেড হচ্ছে x। সো লিমিট আমরা ততক্ষণ পর্যন্ত বসাতে পারবো না যতক্ষণ না পর্যন্ত একটা সংজ্ঞায়িত মান আছে। সো এইখানে যদি আমরা ডিরেক্টলি হচ্ছে লিমিটের মান x এর পরিবর্তে 0 বসাই তাহলে কি হয় দেখো, x এর পরিবর্তে 0 e টু দি পাওয়ার হচ্ছে মাইনাস x এর পাওয়ার হচ্ছে 0, তাহলে হচ্ছে x এর পরিবর্তে 0, 0 এর সাথে এটা গুণ করলে 0 হবে, 0 ডিভাইডেড 0। এটা কিন্তু একটা অসংজ্ঞায়িত ফরম্যাট। সো আমাদের এখন গ্রহণযোগ্য হবে না। সো আমাদের কি করব, আমাদের যে করি হোক এইখান থেকে 0/0 বা ইনফিনিটি ফরম্যাট থেকে আমাদের একটা ফরম্যাট হচ্ছে সংজ্ঞায়িত একটা মান আনতে হবে। সো আমরা ঝামেলা করতেছি কি, এই x ঝামেলা করতেছে না। সো x ডিভাইড x কাটাছে তো কাটে দিলাম, সমস্যা নেই। তাহলে এখানে কি থাকে, তাহলে আমি লিখতে পারবো হচ্ছে লিমিট x টেন্ডস টু হচ্ছে 0 e টু দি পাওয়ার হচ্ছে -x। এবার দেখো লিমিটের মান বসিয়ে দেবে, একটা সংজ্ঞায়িত মান আসবে। যখন লিমিটের মান বসিয়ে দেবে এটা উঠে যাবে, তাহলে e টু দি পাওয়ার হচ্ছে x এর পরিবর্তে 0। তাহলে দেখো এটাকে হচ্ছে এভাবে লেখা যায়। আচ্ছা এই লাইনে একটু লিখে তোমার বুঝতে সুবিধা হবে। এটাকে এভাবে লেখা যায় হচ্ছে 1 টু দি পাওয়ার 1 ডিভাইডেড e টু দি পাওয়ার x, আশা করি জানার কথা। তাহলে এটা তাহলে যদি এখানে হচ্ছে x এর পরিবর্তে লিমিটের মান 0 বসে দেয় 1, তাহলে দেখো কি হয়, e টু দি পাওয়ার x আছে, x এর পরিবর্তে 0 বসে দেয়, তাহলে 1 ডিভাইডেড যে কোনো সংখ্যার পরে যদি 0 হয় সেটা হচ্ছে 1 হয়। তাহলে 1 ডিভাইডেড 1 মানে হচ্ছে 1। সো এই প্রশ্নের অ্যান্সারটা হচ্ছে দেখো বি নাম্বার হচ্ছে 1 cot ইনটু sin ইনভার্স x এর মান কত। সো এটা একটা সুন্দর শর্টকাট আছে। সো আমি হচ্ছে শর্টকাটটা দেখে দেবো, শর্টকাট দিয়ে খুব সহজে ধরো কয়েক সেকেন্ডে হচ্ছে এর অ্যান্সার বলে দেওয়া যায়। হচ্ছে cos ইনটু হচ্ছে
ট্যান ইনভার্স ইন্টু হচ্ছে কট ইন্টু হচ্ছে সাইন ইনভার্স এক্স। দেখো এর শর্টকাটটা হচ্ছে এই কসের যদি হচ্ছে বিপরীত কোফাংশন যদি ইনভার্স আকারে থাকে আর ট্যান মানে দুইটা একটা ধরো ত্রিকোণমিতিক অনুপাত থাকবে আর তার হচ্ছে কোফাংশন হচ্ছে ইনভার্স আকারে থাকবে, সেটার অ্যান্সার হচ্ছে এইখানে যেটা দেওয়া থাকবে সেটাই। দেখো আমরা জানি হচ্ছে কজের সাথে সম্পর্ক আছে সাইনে, তাহলে আরো বিপরীত দিয়ে আছে আবার ট্যানের সম্পর্ক কার কটের সম্পর্ক ট্যানের সাথে, আবার ট্যানটা বিপরীত আকারে দিয়ে আছে। একটা এটা আর বিপরীত যদি ইনভার্স আকারে দেওয়া থাকে সেটার অ্যান্সার হচ্ছে এইখানে যে মান দেওয়া থাকবে এক্স দেওয়া থাকে 2x 2 3 যে মান দেওয়া থাকে সেটা অ্যান্সার। সো অ্যান্সারটা হচ্ছে এ নাম্বার। দেখো এই প্রশ্নটা বলছে লিমিট x টেন্ডস টু 0 এর মান কত বের করতে বলছে। সো এর মান বের করার চেষ্টা করে। লিমিট x টেন্ডস টু হচ্ছে 0 1 মাইনাস cos x ডিভাইড হচ্ছে x স্কয়ার। সো একটা জিনিস খেয়াল করো, এটা যদি ডিরেক্টলি x এর মান বসিয়ে দিতে হবে কি হয় দেখো 1 মাইনাস cos x এর পরিবর্তে 0 আর হচ্ছে x এর পরিবর্তে 0 এর পর স্কয়ার। তাহলে দেখো 1 মাইনাস cos 0 ডিগ্রি মান আশা করি জানো 1 ডিভাইডেড হচ্ছে 0 পর স্কয়ার থেকে 0, তাহলে 1 ডিভাইডেড 1। সো 1 ডিভাইডেড 1 বা হচ্ছে ইনফিনিটি ডিভাইডেড ইনফিনিটি থাকলে আমাদের হচ্ছে ল হসপিটাল ব্যবহার করা যায়। সো এগুলো প্রশ্ন লিমিটের ম্যাথগুলো ল হসপিটালে খুব সহজে করা যায়। আর তুমি আসলে নিয়ম যদি 1 মাইনাস cos 2 এর ফর্মুলা উপরে পড়বে ওইখান থেকে একটু বড় হবে। সো ল হসপিটালের ক্ষেত্রে অবশ্যই কন্ডিশন হতে হবে ইনফিনিটি বা হচ্ছে 0 ডিভাইডেড 0, এটা 0 ডিভাইডেড 0 ফর্মেট আছে। সো এটা ল হসপিটালে নেম দিয়ে খুব সহজ এটা এর মান বের করা যায়। সো ল হসপিটাল বা হচ্ছে লা হসপিটাল যেটা না বলো হচ্ছে বা ল হসপিটাল যেটাই বলো ওইটার নিয়ম হচ্ছে উপরেও এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করবো নিচেও এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করবো ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না পর্যন্ত আমাদের হচ্ছে সংজ্ঞায়িত মান না আসতেছে। তাহলে দেখো উপরে যদি ডি ডিভাইডেড ডি এক্স এর সাপেক্ষে যদি হচ্ছে অন্তরীকরণ করবো আর নিচে হচ্ছে ডি ডিভাইডেড ডি এক্স এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করবো আর লিমিটের মান থাকবে কিন্তু এটা শেষে আমরা বসিয়ে দিব। তাহলে দেখো লিমিট x টেন্ডস টু হচ্ছে 0, উপরে যদি x এর সাপেক্ষে অন্তরীকরণ করি 1 একটা কনস্ট্যান্ট মান x এর সাপেক্ষে অন্তরীকরণ করলে হচ্ছে 0, এরপরে মাইনাস cos x কে যদি হচ্ছে x এর সাপেক্ষে যদি অন্তরীকরণ করে তাহলে হচ্ছে মাইনাস sin x, এখানে মাইনাস আছে মাইনাস মাইনাসে প্লাস sin x হবে। ও নিচেও যদি x এর সাপেক্ষে অন্তরীকরণ করি x স্কয়ার কে যদি x এর সাপেক্ষে অন্তরীকরণ করি পাওয়ারটা সামনে চলে আসবে, এই পাওয়ার থেকে 1 মাইনাস দেব তাহলে হবে 1 মানে 2x হবে। তাহলে এবার যদি একটু চেক করে দেখো এবার যদি লিমিটের মান যদি বসিয়ে দাও তাহলে দেখো কি আসে, উপরে হচ্ছে x এর পরিবর্তে 0 sin 0 ডিগ্রি মান কিন্তু 0, আবার নিচেও যদি 0 বসাও 2 * 0 মানে 0 ডিভাইডেড 0 ফর্মেটে আছে। আমাদের আবার x এর সাপেক্ষে আবার এটাকে হচ্ছে অন্তরীকরণ করব। দেখো x ডিরেক্টলি আমি আর এইভাবে দেখালাম না, ডিরেক্টলি x এর সাপেক্ষে অন্তরীকরণ করব। দেখো sin x কে x এর সাপেক্ষে অন্তরীকরণ করলে কি হয় বলো তো cos x আর নিচে যেটা আছে 2x কে x এর সাপেক্ষে অন্তরীকরণ করলে হচ্ছে 2। এবার দেখো লিমিটের মান বসিয়ে দিলে আমাদের একটা সংজ্ঞায়িত মান আসবে। দেখো cos x এর পরিবর্তে 0 ডিভাইডেড 2, সো cos 0 ডিগ্রি মান হচ্ছে 1 ডিভাইডেড হচ্ছে 2, একটা গ্রহণযোগ্য মান। সো এই প্রশ্নের অ্যানসার হচ্ছে 1 ডিভাইডেড 2, ডি নাম্বার হচ্ছে কারেক্ট অ্যানসার। এই প্রশ্ন বলছে হচ্ছে 3,4 বিন্দুগামী আর এই রেখার একটা সমান্তর রেখার সমীকরণ কোনটি এটা বের করতে বলছে। সো ধরি হচ্ছে এইটা হচ্ছে যে সমীকরণ দেওয়া আছে, ধরো এই সমীকরণ 4x - 5y প্লাস হচ্ছে 7 ইকুয়াল হচ্ছে 0, এটাকে এক নম্বর সমীকরণ দিতে পারি। বলছি এত বিন্দুগামী এই সমীকরণের আরেকটা সরলরেখার সমীকরণ ধরো, এইটা ধরো আরেকটা সরলরেখার সমীকরণ, এইটা আমাদের বের করতে বলছে। সো সরলরেখার মানে সমান্তরাল হওয়ার সত্য সমীকরণ হচ্ছে একটা সমীকরণ থেকে দুই ভাবে বের করা যায়, একটা হচ্ছে এর ঢাল বের করে আর এর ঢাল যা হবে নতুন যে সমীকরণ হবে তার ঢাল সেম হবে, অত বিন্দুগামী আর হচ্ছে ঢাল বিশিষ্ট সমীকরণ বের করা যায়। আরেকটা নিয়মটা হচ্ছে এই যে সমীকরণ দেওয়া থাকবে সেটা হচ্ছে এইটুকু হচ্ছে ধ্রুবক মানের আগ পর্যন্ত মানে x এবং y চলকের যে পর্যন্ত আছে পুরোটুকু সেম থাকবে। তাহলে এই নতুন যে সমান্তরাল একটা সমীকরণ হবে সেটার হবে হচ্ছে 4x মাইনাস হচ্ছে 5y, বার যে কনস্ট্যান্ট মান আছে এখানে একটা প্লাস সি একটা আলাদা হবে ইকুয়াল হচ্ছে 0। সো এটাকে আমরা 2 নম্বর সমীকরণ দিতে পারি। কোনোভাবে যদি সি এর মান বের করতে পারি তাহলে কিন্তু আমাদের কারেক্ট অ্যান্সার চলে আসবে। সো সি এর মান কিভাবে বের করব, দেখো এটা বলছে হচ্ছে যা হচ্ছে 3,-4 বিন্দুগামী মানে এই সমীকরণকে এটা সিদ্ধ করবে আর এখান থেকে সি এর মান পাবো। তাহলে দেখো এখানে যদি বসে দেই 4 * x এর পরিবর্তে 3 - 5 * y এর পরিবর্তে হচ্ছে -4 প্লাস হচ্ছে c
ইকুয়াল হচ্ছে 0। তাহলে ক্যালকুলেশন যদি করো এখানে 12, এখানে মাইনাস মাইনাসে প্লাস 20 প্লাস হচ্ছে 6 ইকুয়াল হচ্ছে 0, বা এখানে হচ্ছে 32 ইকুয়াল হচ্ছে প্লাস সি ইকুয়াল হচ্ছে 0, অতএব সি এর মানটা হচ্ছে -32। এখন সি এর মান হচ্ছে এই 2 নম্বর সমীকরণে বসায়, তাহলে কিন্তু এই রেখার এত বিন্দুগামী সমান্তরাল রেখার সমীকরণ পাবো। অতএব সমান্তরাল রেখার সমীকরণ হচ্ছে 4x, এবার হচ্ছে -5y, সি এর মান পাইলাম -32 ইকুয়াল হচ্ছে 0। সো দেখো এটা কোন রাশিতে মিলাবে, 4x -5y -32 এখানে 0 হবে। সো ডি নাম্বার হচ্ছে কারেক্ট অ্যান্সার, কিন্তু এখানে 0 হবে, একটু টাইপিং মিস্টেক হয়েছে। হচ্ছে এইটা একটা সমীকরণ, x সমান 0, এটা একটা সমীকরণ, y সমান 0, এটা একটা সমীকরণ। বলছে এই তিনটে সমীকরণের আবদ্ধ ত্রিভুজ যে গঠন করে সেটার ক্ষেত্রফল বের করতে বলছে। তো যে সমীকরণ দেওয়া আছে দেখো, 2x প্লাস হচ্ছে 3y মাইনাস হচ্ছে 1 ইকুয়াল হচ্ছে 0, এটাকে 1 নম্বর সমীকরণ দিতে পারি। এরপর এইটাকে আমরা হচ্ছে ছেদ বিন্দু, আমরা এরকম ফরম্যাটে লিখলে আমাদের ছেদ বিন্দু পেয়ে যাবো। মানে x অক্ষকে কত বিন্দু ছেদ করে দেখো, x ডিভাইডেড a প্লাস হচ্ছে y ডিভাইডেড b ইকুয়াল হচ্ছে 1। সো এরকম ফরম্যাটে যদি বানাতে পারি তাহলে এখান থেকে সিদ্ধান্ত নিতে পারবো x অক্ষকে এটা কত বিন্দুতে ছেদ করে আর হচ্ছে y অক্ষকে হচ্ছে কত বিন্দুতে ছেদ করে বের করতে পারবো। তাহলে এরকম ফরম্যাটে যদি বানাতে চাই তাহলে কি করতে হবে, 1 কে ডান পাশে পাঠাতে হবে। দেখো 2x প্লাস হচ্ছে 3y, আর এখানে দেখো হচ্ছে 1 কে এর পাশে পাঠালে +1 হবে, এরকম ফরম্যাটে আসলো। বাট আমাদের এবার ডিভাইড আকারে লিখতে হবে, বাট এখানে আছে হচ্ছে 2 গুণ অবস্থায়। সো ডিভাইডেড আকারে কিভাবে লিখতে পারি দেখো, আমরা যদি কোনোভাবে হচ্ছে ভগ্নাংশ দিয়ে 1 ডিভাইডেড 2 লিখতে পারি, তাহলে ভগ্নাংশ নিচে থাকলে ভগ্নাংশের নিচে 1 ডিভাইডেড সামথিং থাকলে সেটা উল্টে দিয়ে গুণ হয়, মানে 2 হবে। আবার 3 কে এভাবে লিখতে পারবো হচ্ছে 1 ডিভাইডেড 3, তাহলে আগেরটা হবে কিন্তু এটা উল্টে দিয়ে 3 এর সাথে গুণ হবে, এরকম ফরম্যাটে পাইলাম। এখান থেকে সিদ্ধান্ত নিতে পারবো যে এই রেখাটি x অক্ষকে হচ্ছে 1,2, x অক্ষকে এত বিন্দুতে আর ছেদ করে সেহেতু কোটির মান কিন্তু 0 হবে। আর এখান থেকে সিদ্ধান্ত নিতে পারবো এটা হচ্ছে y অক্ষকে কত বিন্দুতে ছেদ করে, এত বিন্দুতে, আর হচ্ছে x অক্ষ, তাহলে কোটির মান সরি ভুজের মান কত হবে 0, আর y এর মান কোটির মান হবে 3। আর একটি কি সমীকরণ দেওয়া আছে, x সমান সমান হচ্ছে 0, এটাকে 2 নম্বর সমীকরণ দিলাম। আর একটা দেওয়া আছে হচ্ছে y সমান সমান হচ্ছে 0, এটাকে আমরা হচ্ছে 3 নম্বর সমীকরণ দিলাম। এবার যদি একটু এটা যদি একটু অঙ্কন করি তাহলে দেখো কি রকম হতে পারে। তাহলে দেখো এটা যদি একটু গ্রাফে অঙ্কন করি তাহলে দেখো 1/2 × 0, এটা যদি হাফ ধরো এইটুকু হাফ, আর 0 মানে এইখানে আসবে। আবার দেখো হচ্ছে এটা 0 আর হচ্ছে 1/3 ধরো এখানে কোন জায়গায় আসবে। তাহলে দেখো 1 নম্বর সমীকরণটি এরকম করে বিন্দুতে যাবে, মানে এটা যদি একটু আঁকায়, এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ, এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। সো x সমান 0 যা হচ্ছে y অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ, y অক্ষের সমান্তরাল x সমান 0 যেহেতু এইটা, তাহলে হবে হচ্ছে y অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ। এইটা হচ্ছে মানে y অক্ষ হবে, x সমান 0 মানে হচ্ছে y অক্ষ বরাবর হবে, এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। আর এইটা হচ্ছে y সমান 0 যা হচ্ছে x অক্ষের সমান্তরাল সমীকরণ, তো x অক্ষের সমান্তরাল সমীকরণ, এটা হচ্ছে 3 নম্বর সমীকরণ। আবদ্ধ ত্রিভুজের ক্ষেত্রফল দেখো, এটা 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 একটা আবদ্ধ ক্ষেত্রফল, এটা হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল। তাহলে একটা জিনিস খেয়াল করো, এই বিন্দুর হচ্ছে ভুজ কত, এই বিন্দুর ভুজ আমরা বলছি 1/2 ইনটু না সরি এটা হচ্ছে এটা হবে 0, হচ্ছে 1/3, এটা হচ্ছে মূল বিন্দু, এর ভুজ কিন্তু হচ্ছে 0, ভুজ এবং কোটি 0,0 হবে। আর এই বিন্দুর হচ্ছে ভুজ এবং কোটি স্থানাঙ্ক হচ্ছে 1/2 × 2। সো তিনটা বিন্দু যদি স্থানাঙ্ক দেওয়া থাকে ওটাকে আমরা ক্ষেত্রফল বের করতে পারবো না? হ্যাঁ অবশ্যই বের করতে পারবো। সো এইখানে একটু ক্ষেত্রফলটা বের করি। বের করার নিয়ম হচ্ছে 1/2 × প্রথমে আমরা 0 দিয়ে শুরু করবো, আবার রিপিট করতে হয় সেহেতু আমাদের ক্যালকুলেশন সহজ হবে। 0 0, তারপর লিখবো হচ্ছে 1/2 × 0, তারপর লিখবো হচ্ছে 0 × 1/3, আবার প্রথম বিন্দুগুলো লিখতে আশা করি জানো কিভাবে বের করবে। এরপর হচ্ছে এই বরাবর গুণ করে যোগ করতে হয়, তাহলে দেখো 1/2 এই 0 সাথে 0 গুণ করলে 0, প্লাস হচ্ছে এটার সাথে এটা গুণ করলে 1/6, এটার সাথে এটা গুণ করলে 0। এরপরে এই বরাবর গুণ করে বিয়োগ করতে হয়, এই বরাবর গুণ করে বিয়োগ করতে হয়, মাইনাস দেখো এটার সাথে এটা গুণ করলে 0, মাইনাস এটার সাথে এটা গুণ করলে 0, এটার সাথে এটা গুণ করলে 0। তাহলে ক্যালকুলেশন করি 1/12 গুণ হচ্ছে 1/6, তাহলে হচ্ছে 1/12 বর্গ একক। সো অ্যানসারটা হচ্ছে দেখো এটার অ্যানসার হচ্ছে বি নাম্বার 1/12। সো আশা করি তোমাদের বোঝাতে পারছি।
দেখো এই প্রশ্নে বলছে x সমান সমান 0 এবং এইটা এই সমীকরণ দুইটা দেখার হচ্ছে মধ্যবর্তী কোণের মান কত। দেখো x সমান সমান 0, আরেকটা সমীকরণ দেওয়া আছে x প্লাস y প্লাস হচ্ছে ইকুয়াল হচ্ছে 1, এটাকে 1 নম্বর সমীকরণ দিলাম, এটাকে 2 নম্বর সমীকরণ দিলাম। বলছে হচ্ছে এই দুইটা সরলরেখার মানে মধ্যবর্তী কোণ কত। একটা জিনিস খেয়াল করো, x সমান সমান 0, আমরা জানি x অক্ষের সাথে কিন্তু ঢাল উৎপন্ন করে কত ডিগ্রি, সেটা কিন্তু হচ্ছে x অক্ষের সাথে তৈরি করে, সেটা হচ্ছে ঢাল। খেয়াল করো x সমান সমান 0 মানে x সমান সমান 0 হচ্ছে মানে কোনো ঢাল উৎপন্ন করেন। x সমান সমান 0 মানে কি কোনো ঢাল উৎপন্ন করেন। সো ঢাল, তাহলে এটার মধ্যবর্তী যে কোণ হবে আর এটা হবে অ্যান্সার। তাহলে এখান থেকে আমরা হচ্ছে ঢালটা ঢাল বের করার ফর্মুলা হচ্ছে m সমান সমান মাইনাস x এর সহগ ডিভাইড হচ্ছে y এর সহগ। এটা শর্টকাটে ফের করা যায়, বা হচ্ছে y সমান সমান mx প্লাস c ওই ফর্মুলায় ফালতে পারো। তাহলে দেখো মাইনাস x এর সহগ এখানে কত 1 ডিভাইড y এর সহগ কত 1, এটা হচ্ছে m। আমাদের হচ্ছে অ্যাঙ্গেলটা চাইছে, সো m সমান সমান কিন্তু আমরা tan থিটাও লিখতে পারি, বা দেখো tan থিটা সমান সমান হচ্ছে 1 মাইনাস 1, বা থিটা সমান সমান হবে tan ইনভার্স হচ্ছে মাইনাস 1। সো আমরা জানি হচ্ছে tan হচ্ছে 135 ডিগ্রি মান হচ্ছে মাইনাস 1, সেহেতু tan ইনভার্স অনেক পরিবর্তে লিখতে পারবো হচ্ছে 135 ডিগ্রি। সো এই প্রশ্নের অ্যান্সার হবে হচ্ছে 135 ডিগ্রি, বি নাম্বার। দেখো এই প্রশ্নে বলছে এই সমীকরণের মূল যদি এ বি হয় তাহলে এ কোমা বি, এটা টাইপের মিস্টেক হচ্ছে এ বির মান মূলদ্বয়ের গুণফল বের করতে বলছে। দেখো সমীকরণ হচ্ছে 2x স্কয়ার প্লাস হচ্ছে 5x প্লাস 9 ইকুয়াল হচ্ছে g। সো এই দুইটার হচ্ছে মূল কি বলছে, এই দুইটার মূল হচ্ছে a এবং b। আর আমাদের প্রশ্নে হচ্ছে a কমা b না, ওটা হচ্ছে a b চাইছে। a b মানে মূলদ্বয়ের গুণফল আমাদের চাইছে। মূলদ্বয়ের গুণফলের ফর্মুলা হচ্ছে c ডিভাইডেড a। cটা কি, cটা হচ্ছে কনস্ট্যান্ট মান 9, আর এটা কি x স্কয়ারের সহগ হচ্ছে 2। সো এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে 9 ডিভাইডেড টু, সি নাম্বার হচ্ছে কারেক্ট অ্যান্সার। দেখো এই প্রশ্নে বলছে হচ্ছে নিচের কোনটি ব্যতিক্রম ম্যাট্রিক্স। সো ব্যতিক্রম ম্যাট্রিক্সের শর্ত হচ্ছে ওই ম্যাট্রিক্সের নির্ণায়কের মান 0। সো এখানে দেখে দেখে অ্যান্সার করা যাবে। দেখো নির্ণায়কের মান বের করার নিয়ম হচ্ছে প্রধান কোণের ভুক্তিগুলোর গুণফল মাইনাস গৌণ কোণের ভুক্তিগুলোর গুণফল। তাহলে 2 এর সাথে 8 গুণ করলে হচ্ছে 16, বাংলায় বলি 2 এর সাথে 8 গুণ করলে 16, মাইনাস 3 এর সাথে 12 গুণ করলে 36, 16 থেকে 36 বাদ দিলে কিন্তু 0 হয় না, সো এটা অ্যান্সার হবে না। এটা দেখো হচ্ছে 3 এর সাথে 8 গুণ করলে হচ্ছে 24, মাইনাস 2 এর সাথে 12 গুণ করলে 24, 24 মাইনাস 24 মানে 0। সো বি নাম্বার হবে কারেক্ট অ্যান্সার। এগুলো অ্যান্সার কিন্তু মুখে মুখে দেখে বলা যায়। সো বি নাম্বার হচ্ছে কারেক্ট অ্যান্সার। প্রতিসম ম্যাট্রিক্স মানে ম্যাট্রিক্সটা বর্গ হতে হবে এবং প্রতিসম ম্যাট্রিক্স। দেখো সকল ম্যাট্রিক্সে বর্গ ম্যাট্রিক্স, কারণ দেখো সবারই দুইটা সারি দুইটা কলাম, দুইটা সারি দুইটা কলাম, বুঝতেছো। প্রতিসম হওয়ার শর্ত কি, একটা ম্যাট্রিক্স যদি হচ্ছে থাকে সেটাকে প্রতিসম করা মানে ট্রান্সপোজ করার পরে যদি ওই ম্যাট্রিক্সে আসে সেটা হচ্ছে প্রতিসম ম্যাট্রিক্স। সো তোমরা চেক করে দেখবা, এটা হচ্ছে গুণ করার পরে হচ্ছে প্রতিসম করা মানে প্রতিসম ম্যাট্রিক্স মানে ট্রান্সপোজ করার নিয়ম হচ্ছে সারিগুলোকে কলাম বানাবে এবং কলামগুলোকে সারি বানাবে। দেখবা এটাও আসবে না, এটাও আসবে না, এটা আসবে না। বা সি নাম্বারটা আসে, আমি একটু ওইটা দেখাই। 0 মাইনাস 5 মাইনাস 5 0, এটা ধরো হচ্ছে এ। এটাকে যদি ট্রান্সপোজ করি, এ ট্রান্সপোজ যদি করি, আমি হচ্ছে এই সারিগুলোকে 1 নাম্বার সারিকে কলাম বানাবো, 2 নাম্বার সারিকে 2 নাম্বার কলাম বানাবো। 1 নাম্বার সারিকে 1 নাম্বার কলাম যদি বানাই এভাবে হবে। আবার 2 নাম্বার সারিকে যদি 2 নাম্বার কলাম বানাই মাইনাস 5 0 হবে। একটু খেয়াল করো, এইটা কিন্তু এর মতোই আছে, এই ট্রান্সপোজ করার পরে এ আছে। সো এটার অ্যান্সার হবে কিন্তু হচ্ছে সি নাম্বার। এই ছিল আমার হচ্ছে 2021-22 সেশনে বিইউপিতে থেকে। বিইউপিতে হচ্ছে ম্যাথমেটিক্স অংশ থেকে তোমাদের শর্ট সিলেবাসে যতগুলো প্রশ্ন আছে তা হয়তো 2-1টা মিসিং প্রশ্ন হতে পারে, এর জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি, বা আমার বোঝানোর ক্ষেত্রে ভুল হতে পারে। সো ক্ষমা চেয়ে নিচ্ছি। সো সবাই ভালো থাকো, পরবর্তীতে দেখা হচ্ছে পরবর্তী কোনো ক্লাসে। আল্লাহ হাফেজ।